কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মালি শেখ কংগ্রেসের কর্মী ছিলেন, সেটা 1992 থেকে 2016। তারপর উনি আবার তৃণমূল কংগ্রেস 2016 সাল থেকে 2022-22-এর পর থেকে আবার উনি কংগ্রেসে। প্রথম প্রশ্ন, প্রথমত আপনি দল পরিবর্তন কেন করলেন? রাজনৈতিক জীবন প্রথম শুরু 1992 সাল থেকে। সেই সময় আমি কংগ্রেস করতাম এবং সেই সময় কংগ্রেস ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস করতেন। 1992-এর মমতা ব্যানার্জিকে, তখন উনি এমপি ছিলেন, ওনাকে আমরা সিংহাটিতে নামিয়েছিলাম। আমার ড্যানাটা ধরে আমার বিধায়ক একটা বলেছিলাম যে আপনাকে, আপনার পাশে যে নেতাগুলি বসে থাকে, আপনাকে একটা গোষ্ঠী কোন্দল চলছে আপনার দাদা মনসুর বাবু যে কথাগুলি বলেছেন, আপনারা দেখছেন এইচটেন বাংলা, আর এইচটেন বাংলার বিশেষ অনুষ্ঠান খোলা কথায়। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের, বলা যেতে পারে 30 বছর প্লাস। কারণ আজকে স্টুডিওতে আমরা এমন একজনকে এনেছি যিনি রাজ্যের, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের একজন লোক। এবং শুধু তাই নয়, আমরা একটু পরেই দেখাবো আমাদের এইচটেন বাংলার পর্দায় আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার একটা যে যোগ, সেই যোগসূত্রের কাহিনী আমরা শুনবো। এবং শুধু তাই নয়, তিনি সিংহাটির একজন ভূমিপুত্র, আর সেই ছবি যার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিংহাটিতে নেমেছিলেন। আমরা স্টুডিওতে স্বাগত জানাই আজকের প্রধান, আমাদের এখানকার অতিথি রয়েছেন বর্তমান কৃষ্ণনগর 2 নম্বর ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মালি শেখ। মালি বাবু, আপনাকে এইচটেন বাংলায় স্বাগত জানাই। ধন্যবাদ। এইচটেন বাংলা চ্যানেল, যার কর্ণধার হীরা হালসানাকে আমি এই মঞ্চে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এইচটেন বাংলায় আজকে আমাদের যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানের খোলা কথাতে যে অনুষ্ঠান, মুখোমুখি মালি শেখ, আমরা পরিচয়টা আপনি পেয়ে গিয়েছেন। তো তিনার রাজনৈতিক জীবন আগে বলেছি দীর্ঘদিনের, যদি বলা যায় মানে কম করে যদি সালটা আমি ভুল না বলে থাকি, অবশ্যই ওনার মুখ থেকে আমরা শুনবো। ওনার সম্বন্ধে যতটুকু আমি জানতে পেরেছি, উনি 92 সাল থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এবং উনি প্রথমত একজন কংগ্রেসের কর্মী ছিলেন, সেটা 1992 থেকে 2016। তারপর উনি আবার তৃণমূল কংগ্রেস 2016 সাল থেকে 2022-22-এর পর থেকে আবার উনি কংগ্রেসে। মালিবাবু, আপনাকে প্রথম প্রশ্ন, প্রথমত আপনি দল পরিবর্তন কেন করলেন এবং বর্তমানে কংগ্রেসে এসে আবার ওয়ার্কিং প্রেসিডেন্ট, কি বলবেন? আমি আমার রাজনৈতিক জীবন প্রথম শুরু 1992 সাল থেকে। সেই সময় আমি কংগ্রেস করতাম এবং সেই সময় কংগ্রেস ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস করতেন। 1992-এর পরে 1995 সালে আমরা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রথম মমতা ব্যানার্জিকে, তখন উনি এমপি ছিলেন, ওনাকে আমরা সিংহাটিতে নামিয়েছিলাম এবং সেই মঞ্চের দায়িত্বভার আমার উপর ছিল এবং আমি সেই অনুষ্ঠানটা পরিচালনা করেছি। এবং সিংহাটিতে কংগ্রেসের একটা পার্টি অফিস উদ্বোধন করা হয়েছিল। বর্তমান পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি এই পার্টি অফিসটা উদ্বোধন করেছিলেন 1995 সাল 21 জুন। উনি তখন কংগ্রেস ছিলেন, আমরা সবাই তখন কংগ্রেস করতাম। তারপরে উনি 98-এর শেষের দিকে কংগ্রেস থেকে নতুন দল তৈরি করেন, তখনও আমি কংগ্রেস ছিলাম। উনি যখন তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেন, তখনও আমি কংগ্রেস ছিলাম। 1995 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি কংগ্রেস করতাম। 2016 সালের থেকে 21শে জুন ঠিক জুলাইয়ের 1 মাস আগে আমি দল ত্যাগ করি। হঠাৎ কেন দল পরিবর্তন? দল ত্যাগ করি তার কারণ হচ্ছে শাসক দলের ভিতরে যে দুর্নীতি। আমরা বুথ স্তরের কর্মী, আমরা কর্মীদের যদি সাহায্য না করতে পারি, কর্মীরাই হচ্ছে নেতা তৈরি করে, কর্মীরা ভোট করায়, কর্মীরা লড়াই করে। সেই কর্মীদের পাশে যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি, সেই দলে থেকে আমার কোনো লাভ নেই। আচ্ছা, একটা বিষয় আমি এই প্রসঙ্গে আপনাকে তুলে ধরছি, যেটা আমরা বিশেষভাবে জানতে পেরেছিলাম যে আপনিও তো সেই সময়কারের তৃণমূল কংগ্রেসের ব্লকের তন্ত্রবাই, মানে তাঁতের একটা দায়িত্বে ছিলেন, ব্লক স্তরে একটা দায়িত্ব ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে দল কিভাবে গদ্দারি করলো আপনি বলছেন? ওটা একটা ইতিহাস আছে। আচ্ছা আচ্ছা।
সালে 2018 সালে 5ই ফেব্রুয়ারি ধুবুলিয়া 2 নম্বর কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া পার্টি অফিসে আমার নাম তন্তবাই সমিতির প্রেসিডেন্ট হিসাবে উজ্জ্বল বিশ্বাস। 8 তারিখে ঠিক 72 ঘন্টা পর আমি একটা মিটিং ডেকেছিলাম 2018 সালে 8ই ফেব্রুয়ারি। আমি 72 ঘন্টার ভিতরে 3 থেকে 3,500 মহিলা এক জায়গায় করে আমি একটা মিটিং, সেই মিটিং এ আপনারা শুনেছিলেন মনে হয়, ধুবুলিয়া বটতলা কসমস ক্লাবের সামনে এক মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছিল নছিমনে যাওয়ার সময়। ওই মিটিংটা আমি ডেকেছিলাম 2018 সালে 8ই ফেব্রুয়ারি। ছিল সোনডাঙ্গায় বাড়ি, মহিলা পিস্টন বলে একটা ছেলের ওর মা। তো ওই দিন আমাকে যে আমার নাম ঘোষণা হয়েছিল, কিন্তু আমার ড্যানাটা ধরে আমার বিধায়ক আমাকে সামনে কারোর সঙ্গে পরিচয় করে দেননি। এই ক্ষোভ, এটা আমার ক্ষোভ ছিল। 18 থেকে 22 সাল পর্যন্ত আমি একটা তকমা দিয়ে এসেছিলাম, যেটা আমাদের বিধায়ক মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি এবং উনি এই 6 থেকে 7 বছর আমি যখন তৃণমূল করেছি উনি আমার অভিভাবক ছিল, আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব সম্মান করি। যখন ঠিক 21শে জুন তার আগে যখন আমাকে ডাক করে, আমি একটা বলেছিলাম যে আপনার পাশে যে নেতাগুলি বসে থাকে সেই নেতাগুলি আপনাকে ভোট দেয় না। আচ্ছা, যদি ভোট দেয়, প্রপার ধুবুলিয়াতে 24টা বুথ, আপনি দেখুন রেজাল্টে 24টা বুথ 16 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটা বুথেও লিড নেই। বর্তমান ব্লক সভাপতি আছেন যিনি, ওনার বুথেও লিড নেই। তখন আমাকে ঠিক ওই নেতাদের তরফ থেকে একটা বার্তা আসে আমি নাকি হিন্দু মুসলমান তকমা দিই, কিন্তু আমি দল করি, আমি কিন্তু হিন্দু মুসলমান তকমা দেয়নি। তখন আমার 2022 সালে আমার নিয়ে একটা মিটিং হয় পার্টি অফিস, 40 মিটিং। আমি অন্যায় করেছি, সেই মিটিংয়ে আমি একটা একটা করে বুথ ধরে বলেছিলাম যে আমার মিটিং বিচার হচ্ছে এখানে, আপনি দেখুন। আমি আমার বিধায়কের কাছে আমার নথিপত্র ফেলে দিলাম যে আপনি একটা একটা করে দেখুন। আমার ব্লকে 116টা বুথ, 2 নম্বরে 116টা বুথের ভিতরে 61টা হিন্দু বুথ, 55টা মুসলিম বুথ। 2021 সালে যখন বিধায়ক যেতেন, তখন সেই সময় ওই 61টা হিন্দু বুথ থেকে উজ্জ্বল বিশ্বাসকে মাত্র 60টা ভোট দিয়েছিল। এক নম্বরে হচ্ছে রাখালগাছি 8 নম্বর বুথ, সাধনপাড়া 1, ওই বুথ থেকে এসেছিল 28টা ভোট। বেলপুকুর পঞ্চায়েত কলাইনগর, ওখান থেকে এসেছিল 32টা ভোট। এই 60টা ভোট দিয়েছিল। আর 21শে বিধানসভা ভোটে মুসলিম 55টা বুথ থেকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসকে ভোট দিয়েছিল 34,327টা। এবং 2টো অঞ্চল থেকে, যেটা নপাড়া 1, নপাড়া 2, নপাড়া 1 থেকে দিয়েছিল 4848 ভোট, নপাড়া 2 থেকে দিয়েছিল 5,928 ভোট। এই ভোটে উনি জিতেছিল। তো সেদিনকারের মানে আপনি বলতে যাচ্ছেন আপনার ব্যক্তিগত যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে দল পরিবর্তন, আমার ব্যক্তিগত ক্ষোভ। এবং বর্তমানে তো আপনি এখন কংগ্রেসের বর্তমান ওয়ার্কিং প্রেসিডেন্ট। যে এসআইআর চলছে বাংলায়, আপনি কি বলবেন, তাদের কি ভূমিকা, মানে আপনাদের কি ভূমিকা এসআইআর নিয়ে? কংগ্রেস কিন্তু এসআইআর বিরোধী নয়, যদি তা স্বচ্ছভাবে কিন্তু আমরা ডিজিটাল এনআরসি বা পরিকল্পিতভাবে যদি কোনো ভোটারের নাম বাদ যায়, আচ্ছা, প্রকৃত ভারতীয় যেন বাদ না যায়, পরে তা নিশ্চিত করা। আবারও একটা বিষয় আপনার কাছে জানার খুবই আমাদের ইচ্ছা, যেটা আপনি যেহেতু বর্তমান এখন রাজনীতির সাথে কংগ্রেসের সাথে সক্রিয়ভাবে যুক্ত, শুধু তাই নয়, আমরা একটা জিনিস এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যেটা প্রশ্ন এখন এটাই আপনার কাছে, যে 2006 সালের পর 2026 মানে প্রায় 20 বছর, এই 20 বছর পর কংগ্রেস কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা তারা আবার এককভাবে প্রার্থী পাচ্ছে। আপনি বলুন আমাকে এই মুহূর্তে যে কংগ্রেস এই মুহূর্তে কতটা সক্রিয় এবং আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে বিধানসভাতে, কি বলবেন? দেখো, কংগ্রেস কিন্তু 2006 থেকে 2026 সাল পর্যন্ত 20 বছরে একা লড়ার সুযোগটা পাইনি। প্রথম 2006 সালে আমি দেখেছি, তখন অমল মজুমদার, 2006 সালে অমল মজুমদার বলে এক ভদ্রলোক জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিল বিধানসভায়। তারপরে দীর্ঘ 20 বছর পর কংগ্রেস জোটের সঙ্গে এসে কংগ্রেস কিন্তু এখানে টিকিট পাইনি, এখানে সিপিএম কে দেওয়া হতো, কারণ কংগ্রেসের তখন ভোট পার্সেন্ট কম ছিল, যার জন্য সিপিএম কে দিত। ঠিক
দীর্ঘ 20 বছর পর কংগ্রেস যখন এই সুযোগটা পেল একা লড়ার, তাতে কংগ্রেসের কর্মী এবং নেতারা খুব আনন্দিত। একা লড়ার সুযোগটা আমরা পেয়ে দল সামনে আগিয়ে যাবে। আমরা শুনলাম যে আপনাদের দল যথেষ্ট অ্যাক্টিভ ভাবে রয়েছে, তাহলে আপনি আমাকে আরেকটা বিষয় বলুন যে 26 বিধানসভাতে আপনাদের প্রার্থী হওয়ার সম্ভাবনাটা কতটা মানে রয়েছে। মানে আমরা একটা বিশেষ সূত্র মারফত জানতে পারছি নাকি এই বিধানসভাতে আপনারা সংখ্যালঘুর উপর জোর দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন প্রার্থী নিয়ে? না, প্রার্থী বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না। তার কারণ হচ্ছে প্রদেশ কংগ্রেস আমাদের যেখান থেকে প্রার্থীগুলি সিলেক্ট হয়, প্রদেশ কংগ্রেস আমরা দল করি দলের স্বার্থে, দল করি সাধারণ মানুষের স্বার্থে, নিজের স্বার্থে দল করি না। আমি দলে এসছি বলে যে আমাকে প্রার্থী নিতে, আমার প্রার্থীর কোনো লোভ নেই এবং দল যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব টান দিয়ে। দলের বিরুদ্ধে আমরা যাব না। আপনার দলেরই একজন সক্রিয় একজন রাজনীতিবিদ, বর্তমান এখন তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক, আমি মনসুর বাবু কথা বলছি। উনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে কংগ্রেস দলের ভিতরে বর্তমান নাকি উনি কাজ করতে পারছিলেন না এবং ভিতরে নাকি একটা গোষ্ঠী কোন্দল চলছে আপনাদের দলের ভিতরে। সে জায়গা দাঁড়িয়ে যদি গোষ্ঠী কোন্দল চলে এবং কাজ করতে না পেরে উনি দল পরিবর্তন করে, তাহলে আপনি কি বলবেন? মানে উনি তো আপনার দলে একসময় ছিল, আপনি কি বলবেন এই কথা পরিপ্রেক্ষিতে? দেখুন হীরাদা, মনসুর বাবু যে কথাগুলি বলেছেন এই কথাগুলি গ্রহণযোগ্য নয়, তাহা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ তিনি হয়তো ভুলে গিয়েছেন যে কংগ্রেস যে জিনিসগুলি আজ দীর্ঘদিন আগে তৈরি করে গিয়েছে, যেমন সবুজ বিপ্লব, তাপবিদ্যুৎ কেন্দ্র, বর্তমানে আবাস যোজনার, ইন্দিরা গান্ধী আবাস যোজনার যে প্রকল্পটা, বর্তমান সরকার সেই প্রকল্পটাকে বাংলার বাড়ি প্রকল্প বলে চালাচ্ছে। এটা কিন্তু কংগ্রেসের আমলে এই প্রধানমন্ত্রী যোজনা, যেটা ইন্দিরা গান্ধী যোজনার যে ঘরগুলি বার করেছিল, এটা এখন বাংলার যোজনা বলে চালাচ্ছেন। কিন্তু আমি আপনাকে একটা ইনফরমেশন এই মুহূর্তে যুক্ত করতে চাই। আপনি যেটা বাংলার বাড়ি কথা বলছেন, সেটা কিন্তু বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তাদের এই বাংলার বাড়ির জন্য বর্তমান ফান্ড কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। সেক্ষেত্রে বাংলার বাড়ি কিভাবে আপনি বলছেন যে ইন্দিরা গান্ধী আবাস যোজনার সঙ্গে যুক্ত? না, বাংলা যদি দেয়, এর আগে কিছুদিন আগে আমি একটু শুনেছিলাম যে প্রধানমন্ত্রী যোজনার যে ঘরগুলি, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলি বাড়ি হয়েছিল, সেই ঘরের বোর্ডটাকে সরিয়ে দিয়ে বাংলা আবাস যোজনা ঘরগুলি রেখে দিই। এটা নিয়ে আবাস যোজনা ঘর কিছুদিন কেন্দ্র আটকে রেখেছিল, টাকা পয়সা দেওয়াটা আটকে রেখেছিল। এই দ্বন্দ্বটা রাজ্যের সঙ্গে কেন্দ্রের চলছে, আমরা জানি বেশ দীর্ঘদিন আগে। তো মানে আপনি বলতে যাচ্ছেন যে কেন্দ্র রাজ্যের ভিতরে যে দ্বন্দ্বটা, সেখান থেকেই বাংলার আবাস যোজনার নামটা রাজ্য সরকার ব্যবহার করছে এবং তারা ব্যক্তিগতভাবে টাকা কংগ্রেসের আমলে যে বিশ্ববিদ্যালয়গুলি, হাসপাতালগুলি যেগুলি এখন অচল হয়ে আছে, এগুলি কিন্তু কংগ্রেসের আমলে তৈরি হয়েছে, নতুন করে রাজ্য সরকার তৈরি করতে পারেনি। এগুলিকে নষ্ট করে, এমনকি আমাদের বিধানচন্দ্র রায় টিবি হসপিটাল, তার বেড, আসবাবপত্র সব চুরি হয়ে গেছে, ঘর এখন পাকা, জানলা দরজা সব খুলে নিয়ে চলে গিয়েছে। এগুলি কিন্তু কংগ্রেসের আমলেই তৈরি হয়েছে, একটু জানার দরকার এগুলি। শেষের দিকে প্রায় চলে এসছে, তো আমরা আর কয়েকটা প্রশ্ন আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন মালিবাবুকে জিজ্ঞাসা করতে চাই। তো মালিবাবু, আপনি বলুন যে এইবার বিধানসভাতে যেহেতু কংগ্রেস তারা এককভাবে লড়ছে, তো সেক্ষেত্রে আপনি বলুন যে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় মানে এবারে কি আমরা চতুর্মুখী লড়াই দেখতে পাবো? আপনি কি বলবেন? মানে আমি বলতে চাচ্ছি দল আপনারা কতটা শক্তিশালী এখানে? ধন্যবাদ হীরাদা, এটা আমরা একদম অ্যাক্টিভ ভাবে শক্তিশালী। যে আমরা যে প্রদেশ কংগ্রেসের যে নির্দেশ পেয়েছি, একার লড়াই যে ক্ষমতাটা আমাদের দিয়েছে, তাতে আমার মনে হয় পুরাতন কংগ্রেসের যারা নেতা কর্মী রয়েছে তারা অ্যাক্টিভ ভাবে সামনে আগিয়ে আছে এবং তারা ভোট করাবে। কর্মীদের উপর প্রাধান্য দিতে হবে বেশি, যারা কর্মীরা বুথে ভোট করায়, নেতারা ভোট করায় না, ভোট করায় কর্মীরা। কর্মীদের প্রাধান্য দিতে হবে, যেটা প্রদেশ কংগ্রেস থেকে ঠিক এমনই নির্দেশ এসছে যে বুথ লেভেল থেকে কর্মীদের উপর একটু নজর দিয়ে তাদেরকে দিয়ে ভোটগুলি করানো হবে, তাদের সম্মান যথেষ্টভাবে দিতে হবে। হ্যাঁ, এই বিধানসভাতে আমরা অ্যাক্টিভ আছি। আগামী বিধানসভা ইলেকশনে আমরা তৃণমূলের সঙ্গে টক্কর দিয়ে, বিধানসভা মানে আর বেশ কয়েকটা মাস, কয়েকটা দিন বলা যেতে পারে, যে কোনো মুহূর্তে তো ইলেকশনের ঘন্টা বাজতে চলেছে। তো সেক্ষেত্রে কংগ্রেস তারা এককভাবে লড়াই করে আবার তাদের শক্তি তারা দেখাতে চায়। এটা হচ্ছে আপনাদের বর্তমান কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় মানে অঞ্চল ভিত্তিক আপনারা কতটা শক্তিশালী? আপনার কি এই মুহূর্তে অঞ্চল ভিত্তিক সংখ্যাটা কি একটু বলতে পারবেন? মানে কোন অঞ্চল আপনারা কতটা অ্যাক্টিভ আছেন? আমরা কংগ্রেসের ভোট পার্সেন্ট কম, গত বিধানসভা এবং লোকসভা নিরিখে
কংগ্রেসের ভোট পার্সেন্টটা খুব কম। সেই হিসাবে এককভাবে লড়ার যে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে, কারণ যখন জোটে হতো যারা বামপন্থী আর ডানপন্থী, কংগ্রেস আর সিপিএম, যারা অরিজিনালি কংগ্রেস করে তারা কোনোদিনই জোটকে ভোট দিত না, সিপিএম কে ভোট দিতে চাইতো না, এবং অরিজিনাল যারা সিপিএম করে তারা কংগ্রেসকে ভোট দিত। যার জন্য আমরা কংগ্রেস এককভাবে লড়ার যে এটা পেয়েছে, মনোভাবটা পেয়েছে, তাতে মনে হয় যে কংগ্রেসের যে সক্রিয় যে নেতা কর্মীগুলি আছে তারা অ্যাক্টিভ ভাবে কংগ্রেসকে ভোট দেবে এবং আমাদের কৃষ্ণগড় 2 নম্বর বিধানসভায় আমরা ব্যাপক ভোটে এগিয়ে যাব। আচ্ছা, আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে, আপনার কর্মীদের আপনি কি বার্তা দেবেন 26 বিধানসভা নিরিখে? এটা কর্মীদের, আমি গত পঞ্চায়েত ভোটটা দেখেছি যেভাবে শাসক দল অত্যাচার অবিচার বিরোধীদের বিরুদ্ধে করেছিলেন। আমি কৃষ্ণগড় 2 নম্বর বিধানসভা কেন্দ্রের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে সমস্ত বুথের কর্মীদের কাছে আমার একটা নির্দেশ থাকবে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, আইন হাতে তুলে নেবেন না, স্বচ্ছভাবে রাজনীতি করুন এবং মানুষেরকে আনন্দ দিয়ে এটুকু পাওয়া যাবে, তার বেশি আর আমরা কিছু চাই না। আমি এইচটেন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই কথাগুলি, মূল্যবান কথাগুলিকে তুলে ধরে রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এইচটেন বাংলার কর্ণধার হীরা হালসানাকে, যিনি আমাকে আজকে এই মঞ্চে বসার সুযোগটা দেন। আপনাকে এক কথায় অ্যান্সার দিতে হবে। প্রথমত, যেহেতু আপনি রাজনীতিবিদ এবং আপনার একটা শুনেছি যে একটা বড় ব্যবসা রয়েছে, ব্যক্তিগত আমি সেটা এখন এই মুহূর্তে জানতে চাচ্ছি না, তো আপনি বলুন যে এক কথায় বলুন, আপনি রাজনীতি না ব্যবসা কোনটা পছন্দ করেন? আমার দুটোই প্রয়োজন, কারণ রাজনীতি করতে গেলে অর্থের প্রয়োজন আছে, আচ্ছা ব্যবসার প্রয়োজন আছে, আর অর্থ না থাকলে রাজনীতি করা যাবে না। আচ্ছা, মানে দুটোই একসাথে বলছেন? দুটোই একসঙ্গে প্রয়োজন আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিনের একজন রাজনীতি ব্যক্তি, তো আপনি যেহেতু কংগ্রেস করেন, সেক্ষেত্রে আপনি বলুন যে আপনার প্রিয় নেতা অধীর বাবু না রাহুল বাবু? ওটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আমার নেতা দুটোই ভালো। যেহেতু আমি কংগ্রেস দল করি, কংগ্রেস মানেই হচ্ছে সহানুভূতির দল, শান্ত দল, ভদ্র দল, শিক্ষিত দল, নম্র দল, এটাই কংগ্রেস। আচ্ছা, আমার নেতা সবাই। মালিবাবু, আপনাকে আমার পরের প্রশ্ন, যেহেতু আপনি একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং আপনার আমলেই আমরা মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছি, যেহেতু আপনি 1995 সাল থেকে ওনাকে সিংহাটিতে দেখেছেন রাজনীতির সঙ্গে যুক্ত, এবং সেই সময়কার থেকেই আবার আমরা সিপিএমের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু, তো প্রশ্ন এটাই যে আপনি আপনার চোখে সেরা মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব বাবু, কি বলবেন? না, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, আপনাকে আমাদের পরের প্রশ্ন, আপনি খেলাধুলা নিশ্চয়ই পছন্দ করেন, ক্রিকেট না ফুটবল? ফুটবল। আচ্ছা, আপনি খেতে নিশ্চয়ই পছন্দ করেন, মাছ ভাত না বিরিয়ানি? আমি মাছ ভাত পছন্দ করি। মাছ ভাত পছন্দ করেন। আচ্ছা, আপনি সিনেমা দেখেন? আগে দেখেছি, আচ্ছা যখন ইয়ং বয়স ছিল তখন দেখেছি। আচ্ছা, আপনি সিনেমা তো দেখেন, তাহলে আপনার সেরা নায়ক কে, সলমান না শাহরুখ? রঞ্জিত মল্লিক। আচ্ছা, আপনি বাংলা সিনেমা দেখেন? বাংলা সিনেমা দেখি। আচ্ছা আচ্ছা, এখানে আজকে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। এইচটেন বাংলা চ্যানেলকে ধন্যবাদ, হীরা হালসানাকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ।